তাহলে ভার্বের স্ট্রাকচারটা সবার কাছে টোকা আছে। ভার্বের স্ট্রাকচারটা আমি লিখছি না, মুখে মুখে এমনি বলে দিচ্ছি। কী কী ছিল? ভার্বের দুটো অংশ, ফাইনাইট আর নন ফাইনাইট। ফাইনাইটের মধ্যে কী ছিল? ফাইনাইটের মধ্যে কী ছিল? ফাইনাইট, প্রিন্সিপাল আর অক্সিলারি। ওটা পার্টিসিপল না, গেছে কারেন্ট ভোগে চলে গেছে। কতবার গেল কারেন্টটা কালকে থেকে? সখানেকবার হবে মনে হয়। কি কালকে থেকে? কালকে রাতে কেন? কালকে ওই যে বৃষ্টিটা হলো তারপর থেকে সখানেকবার গেছে আর এসছে, সখানেক। যা হোক, তো ভার্বের কী করেছিলাম? দুটো অংশ, একটা ফাইনাইট একটা নন ফাইনাইট। ফাইনাইটে তুমি কি বললে? পার্টিসিপল না। ফাইনাইটের মধ্যে ছিল প্রিন্সিপাল আর অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপালের মধ্যে কি ছিল? দুটো ছিল, একটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ হলো। আর কি ছিল? আর অক্সিলারির মধ্যে ছিল দুটো, প্রাইমারি অক্সিলারি আর একটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনটা? প্রাইমারি অক্সিলারি হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। বোঝা গেল? ডু ভার্ব কোনটা? ডু, ডাজ, ডিড, একটা অংশ, মানে যেটা আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করি। আর ডু এর 3টে ফর্ম নিজেরই আছে, ডু, ডিড, ডান। ক্লিয়ার? আর বি ভার্ব কোনটা? বি ভার্ব হচ্ছে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই আর হচ্ছে হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাই তো? এই যে প্রাইমারি অক্সিলারি যেটাকে আমরা বলি, এই প্রাইমারি অক্সিলারি কিন্তু কি হয়? প্রাইমারি অক্সিলারি যেমন টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার কি হয়? একদম মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো, সামটাইম এগো আই হ্যাভ টেকেন টি, কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি। সামটাইম এগো আই হ্যাভ টেকেন টি। এখানে হ্যাভটা আমি কেন ব্যবহার করেছি? এখানে আমি হ্যাভটা ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি হিসাবে, তাই তো? অক্সিলারি ভার্ব হিসাবে। কারণ আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে স্ট্রাকচারটা কী আছে? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, তারপর V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, তারপর দ্য রেস্ট। ওই জন্য আমি কী বললাম? সামটাইম এগো আই হ্যাভ টেকেন টি, কিছুক্ষণ আগে আমি চা খেয়েছি। এখানে হ্যাভটা ব্যবহার করেছি কেন? না, এটা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি হিসাবে। এই একই জিনিসের অনেক রকম ব্যবহার হয়। আবার যদি আমি এটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কী হবে? যদি মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে যাই, যদি বলি ধরো আই হ্যাভ এ ডাস্টার, আই হ্যাভ এ হোয়াইট বোর্ড ডাস্টার, আমার কাছে একটা হোয়াইট বোর্ড ডাস্টার আছে। এখানে হ্যাভটা আমি কেন ব্যবহার করেছি? বুঝতে পারছো না? এখানে আমি হ্যাভটা ব্যবহার করেছি প্রিন্সিপাল ভার্ব হিসাবে, কারণ আর কোনো ভার্বই তো নেই বাক্যটার মধ্যে। ভার্ব তো দিতেই হবে। বাক্যের মধ্যে সাবজেক্ট নাও থাকতে পারে, কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকতেই হবে, কারণ ভার্বটাই তো মেন। ভার্বের উপরে তো টেন্স ডিপেন্ড করে আছে। ভার্ব বোঝা যাচ্ছে না? যেমন ধরো শি ইজ রিডিং এ স্টোরি বুক, সে একটা গল্পের বই পড়ছে। এখানে ইজটা আমি কী করতে ব্যবহার করেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হিসেবে, তাই তো? এবার যদি বলি শি ইজ এ গুড গার্ল, সে একটা ভালো মেয়ে, এখানে ইজটা কী করতে ব্যবহার করেছি? এখানে ইজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে এই একই জিনিস, যেমন এই বি ভার্বগুলো যেমন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দুটোই যেমন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, তেমন আবার এটা কি হয়? এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন ধরো যদি বলি ইয়েস্টারডে ইভিনিং ইউ আর রিডিং হিস্ট্রি, গতকাল সন্ধ্যায় তুমি ইতিহাস পড়ছিলে। ইয়েস্টারডে ইভিনিং ইউ আর রিডিং হিস্ট্রি, গতকাল সন্ধ্যায় তুমি ইতিহাস পড়ছিলে। এখানে আমি ওয়ারটা কী করতে ব্যবহার করেছি? পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসাবে। এবার যদি বলি ইউ ওয়ার অ্যাট হোম দেন, ইউ আর অ্যাট হোম দেন, তুমি তখন বাড়িতেই ছিলে। এখানে ওয়ার্ডটা কী করতে ব্যবহার করেছি? প্রিন্সিপাল ভার্ব হিসেবে। এখানে কিন্তু কোনো টেন্সের ব্যাপার নেই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি ওয়ার্ডটা। আর আগের বাক্যটাতে কী করেছি? পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি হিসেবে ব্যবহার করেছি। ক্লিয়ার? তার মানে বি ভার্বগুলো কী বোঝা গেল? বি ভার্বগুলো যেমন অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, তেমন আবার এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় এক বাক্যের মধ্যে। এবার গেল এইটা দিক গেল একটা। এবার আমাদের কি ছিল? এবার আমাদের ছিল নন ফাইনাইটের দিক। একটা নন ফাইনাইটের দিক ছিল। নন ফাইনাইটে আমরা কি করেছিলাম? নন ফাইনাইট ভার্ব মানে যেটা অসমাপিকা ক্রিয়া, তার 3টে অংশ করেছিলাম, ফাইনাইট, জেরান্ড আর পার্টিসিপল। ফাইনাইট, জেরান্ড আর ফাইনাইট বলছি, ইনফাইনাইট, জেরান্ড আর পার্টিসিপল। ইনফাইনাইটটা আমি শিখিয়েছিলাম। ইনফাইনাইটটা কি শিখিয়েছিলাম? ক্রিয়ার সাথে তে যুক্ত থাকলে, তাই তো? ক্রিয়ার সাথে তে যুক্ত থাকলে সেই ভার্বের আগে টু বসে দিয়ে সে বাক্যটাকে পিছন দিক থেকে লিখতে হয়।
আগে সমাপিকা ক্রিয়া আসে, তারপর অসমাপিকা ক্রিয়াগুলো উঠে উঠে আসে, মানে প্রথমে ফাইনাইট ভার্বটা হয়, তারপর নন ফাইনাইট ভার্বগুলো আসে উঠে উঠে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে বাকি রইল কি কি? বাকি রইল আমাদের, আর এখানে তো যেটা তোমরা বলছিলে যে মোরালটা তো করতে হবে, মোরালটা তো অবশ্যই শিখতে হবে। মোরালটা একটা বড় চ্যাপ্টার, মোরালটা না একদিনে হবে না, মোরালটা একটা বড় একটা ভাস্ট ব্যাপার, মোরালটা 2-3 দিন টাইম লাগবে মোরাল বলতে। এবার আজকে অনেকে আসেনি প্রথম দিন আজকে, তো এইগুলো করে নিই নন ফাইনাইটের দিকটা। তাহলে আমাদের ইনফাইনাইট হয়ে গেছে, এবার আমাদের বাকি আছে কি? এবার আমাদের আছে জেরান্ড। ইনফাইনাইট তো আমাদের হয়ে গেছে, এবার আছে জেরান্ড। হোয়াট ইজ জেরান্ড? জেরান্ডটা কি জানা আছে কারো? জেরান্ড হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়। যখন কোনো ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয় বাক্যে, তখন সেটাকে বলা হয় জেরান্ড। যেমন ধর যদি বলি নাউন হিসেবে ব্যবহার না, মানে আরেকটা কথা জানতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে সেটাকে নাউন করা হয় এবং সেটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, সেটাকে বলা হয় জেরান্ড। বুঝতে পারলে না? ক্লিয়ার হলো না? যেমন ধরো যদি বলি, ধরো এই যে এটা মানে কি? সুইম মানে কি? সাঁতার কাটা। সুইম হচ্ছে সাঁতার কাটা। এর সাথে আমি আইএনজি লাগাতেই পারি, এর সাথে আইএনজি লাগাতেই পারি, সুইমিং। তাহলে এটা কি হবে? একটা হতে পারে, ধরো দ্য বয়েজ আর সুইমিং নাও, দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার নাও। ধরো দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার নাও, বালকগুলো এখন নদীতে সাঁতার কাটছে। এখানে সুইমিংটা কি আছে? এখানে সুইমিংটা ভার্ব আছে। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি লাগিয়েছি, এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ব্যাটা বোঝা গেল? তাহলে দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য রিভার নাও, ছেলেগুলো এখন নদীতে সাঁতার কাটছে। দেখ, বিষয়টা জটিল মনে করলে জটিল, আর জটিল না মনে করলে জটিল না, যদি ফ্রি মাইন্ডে বুঝিস। ব্যাটা বোঝা গেল? তাহলে এখানে সুইমিংটা কি করতে ব্যবহার হয়েছে না, এখানে সুইমিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার যে স্ট্রাকচার আছে ভার্বের সাথে আইএনজি লাগাতে হয় সেই হিসাবেই ব্যবহার করেছি আমি। এইবার এই একই জিনিসটাকে, এই সুইমিংটাকেই নাউন করে ব্যবহার করা যায় সাবজেক্ট হিসেবে, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে। যেমন ধরো যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ মানে কি? সাঁতার একটা ভালো ব্যায়াম। এখানে সাঁতারটা কি অর্থে ব্যবহার করেছি? সাবজেক্ট হিসেবে, ভার্বের সাথে আইএনজি লাগিয়েছি। এখানে যেটা ছিল সেটাই করেছি, কিন্তু ওখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি লাগানো ছিল। ওই একই জিনিসটা যখন আমি বাক্যটাকে চেঞ্জ করেছি একটু, তখন এটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে বাক্যের, এবং এটা একটা নাউন হয়ে গেছে। কিন্তু সাবজেক্ট কি হয়? সাবজেক্ট তো সবসময় নাউন বা প্রোনাউনই হবে। সাবজেক্ট কি অন্য কিছু হয়? সাবজেক্ট তো যে কোনো নাউন বা প্রোনাউনই হবে, সেটা কমন নাউন হতে পারে, প্রপার নাউন হতে পারে, কালেকটিভ নাউন হতে পারে, অথবা প্রোনাউন হবে, তাই তো? তাহলে এই যে এখানে কি করেছি, এখানে আমি এটা কি করেছি? নাউন, এবং এটা সাবজেক্ট হলো। তাহলে এটাকে বলা হয় জেরান্ড। যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, এবং সাবজেক্ট বা অবজেক্ট দুটি হতে, এটাকে দেখবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং। এখানে এটা কি হলো? এখানে এটা কি হয়েছে? এখানে এটা নাউন এবং সাবজেক্ট, তাই তো? এখানেও কি হয়েছে? এখানেও এটা নাউন এবং এটা অবজেক্ট হয়ে গেছে। এখানে বাক্যের শেষে গেছে অবজেক্ট হয়ে গেছে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আই। বোঝা গেল? তাহলে ভালো করে বল, জেরান্ড কি? জেরান্ডটা আসে কোথায়? জেরান্ডটা আসে নন ফাইনাইট, অসমাপিকা যে ক্রিয়া তার 3টে ভাগ, ফাইনাইট, জেরান্ড আর হচ্ছে পার্টিসিপল। ব্যাটা বোঝা গেল? ইনফাইনাইট মানে ইনফাইনাইট, জেরান্ড, পার্টিসিপল। ইনফাইনাইট তো আমরা শিখেছিলাম যে বাক্যে যে তেযুক্ত যে ক্রিয়াগুলো থাকে, যেমন খেতে, পড়তে, যেতে, ঘুমাতে, বলতে, শুতে, বসতে, যাই থাকুক না কেন, সেই ভার্বের আগে টু বসে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসে, এটা শিখেছিলাম। এবার হচ্ছে জেরান্ড। জেরান্ডটা কি? জেরান্ড হচ্ছে, ভালো করে বোঝো, ভার্বের সাথে আইএনজি তো যুক্ত হয়,
সেটা বিভিন্ন টেন্স অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, পাস্ট কন্টিনিউয়াসে হয়, ফিউচার কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেটা তো একটা পদ্ধতি, সেটা ভার্ব ওখানে। কিন্তু সেই ভার্বের সাথে আইএনজি একই জিনিস, একই ওয়ার্ড, সেটাকে যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, তখন সেটাকে বলা হয় জেরান্ড। কারণ এখানে কিন্তু এটা দেখো, এখানে এই যে জেরান্ডের কাজটা কি, জেরান্ডের কাজ হচ্ছে বাক্যটাকে কমপ্লিট করবে না। এখানে যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম দ্য বয়েজ আর সুইমিং, দেখো বাক্যটাকে কমপ্লিট করতে পারছিল, কিন্তু বাকিটা লিখলাম না। দ্য বয়েজ আর সুইমিং, ছেলেগুলো সাঁতার কাটছে, বাক্য কমপ্লিট হয়ে গেল। এবার আমি যদি এখানে বলি সুইমিং, যখন জেরান্ডকে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন কিন্তু মানে কমপ্লিট হবে না। ধরো সুইমিং বলে বসে রইলাম, শুধু সাঁতার হবে, বলবে সাঁতার কি, সাঁতার কী রে, বাক্যটা কমপ্লিট হলো না। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কিন্তু যখন জেরান্ড যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন তো বাক্যের শেষে গিয়ে বসে, তখন তো বাক্যটা কমপ্লিট হয়েই যাচ্ছে। আমি যদি এই পর্যন্ত বলি আই লাইক সুইমিং, তখন তো বাক্যটা কমপ্লিট হয়ে গেল, কারণ আমি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। হলো, তাহলে এবার বোঝো। ধরো আরও যদি উদাহরণ বলি, যেমন ধরো ড্রাইভ মানে কি, ড্রাইভ মানে ধরো ড্রাইভ, এই যে ড্রাইভ কথাটা, ড্রাইভ মানে কি, গাড়ি যে কোনো কিছু চালানো, সেটা বাইক হতে পারে, গাড়ি হতে পারে, ট্রেন হতে পারে, বাস হতে পারে, লরি হতে পারে, যাই হোক, ড্রাইভ মানে হচ্ছে চালানো। এটা কি, এটা পার্টস অফ স্পিচের কোন অংশের মধ্যে যায়? এই সামান্য জিনিসগুলো যদি না বোঝো তাহলে আর বাকিগুলো বুঝবে, জেরান্ড ফেরান্ড বুঝবে কী করে? ড্রাইভটা কি, পার্টস অফ স্পিচের কোন অংশের মধ্যে যায়? পার্টস অফ স্পিচ বলতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেগুলো রয়েছে, এটা কোন অংশের মধ্যে যায়? ভার্ব। তাহলে ড্রাইভটা কি, ড্রাইভটা হচ্ছে একটা ভার্ব, মানে গাড়ি চালানো, যে কোনো কিছু চালানো, ভার্ব। এবার এর সাথে আমি আইএনজি লাগাতেই পারি, এর সাথে আইএনজি লাগালে কি হবে, ইটা উঠে যাবে, তাহলে হবে ড্রাইভিং। ড্রাইভিং, ক্লিয়ার? এই ড্রাইভিং কথাটা আমি কোথায় ব্যবহার করতে পারি? একটা আমি করতে পারি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। মানে ধরো ডাস্টার করি, এই উদাহরণটা মুছি, এটা দিয়ে লিখি, দেখো ধরো যে ড্রাইভ কথাটা, ড্রাইভটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কি, এটা একটা অ্যাকচুয়ালি ভার্ব। হলো, এবার এর সাথে আমি আইএনজি লাগাতেই পারি, আইএনজি লাগিয়ে কি করতে পারি, ভার্বই করতে পারি, ভার্বের আইএনজি ফর্ম। সেটা টেন্স আমি বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারি। আমি ধরো যেটাকে যদি পাস্ট টেন্সে ব্যবহার করি, ধরো লিখলাম দেন হি ওয়াজ ড্রাইভিং এ কার। ধরো কিছু একটা ঘটনা ঘটেছে, তখন বলছি যে দেন হি ওয়াজ ড্রাইভিং এ কার, তখন সে একটা গাড়ি চালাচ্ছিল, তখন সে একটা গাড়ি চালাচ্ছিল। এইখানে ড্রাইভিংটা আমি কেন ব্যবহার করেছি, কি রে কালি শেষ হয়ে গেল নাকি? এখানে ড্রাইভিংটা আমি কেন ব্যবহার করেছি? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াসের ফর্ম হিসাবে। অক্সিলারি কেন, এটা অক্সিলারি, এইটা তো অক্সিলারি, এটা তো মেন ভার্ব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমার যে স্ট্রাকচারটা আছে, সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার, তারপর কি, তারপর ভার্বের সাথে আইএনজি, আমি সেটাই তো লিখেছি এখানে, ওয়াজ দিয়েছি, তারপর ভার্বের সাথে আইএনজি দিয়েছি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, দেন হি ওয়াজ ড্রাইভিং এ কার, তখন সে একটা গাড়ি চালাচ্ছিল, তখন সে একটা গাড়ি চালাচ্ছিল। এমন হতে পারে আমি যখন তাকে ফোন করেছিলাম সে তখন একটা গাড়ি চালাচ্ছিল, ওই জন্য ফোনটা ধরেনি। তাহলে দেন হি ওয়াজ ড্রাইভিং এ কার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ভার্বের আইএনজি। হলো, এইবার ধরো এটাকে যদি আমি জেরান্ড করি ড্রাইভিংটাকে, এখানে কিন্তু ভার্ব, এখানে কিন্তু জেরান্ড নয়, বোঝা গেল? অ্যাকচুয়ালি জেরান্ড তো একটা কি, ভার্বেরই একটা অংশ, নন ফাইনাইটেড অংশ, কিন্তু সেটা কি হয়, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেটা কখনো সাবজেক্ট হয়, কখনো অবজেক্ট হয়, অ্যাকচুয়ালি নাউন হিসেবে ব্যবহার হয়। অ্যাকচুয়ালি সাবজেক্টটাও নাউন বা প্রোনাউন হতে পারে, আবার অবজেক্টটা কি, অবজেক্টটা তো নাউন বা প্রোনাউনই তো হয়, বাট বোঝা গেল, ও তো অন্য কিছুর মধ্যে যাবে না। তার মানে আমি যখন কি বলে, মানে ভার্বের সাথে আইএনজি লাগিয়ে সেই আইএনজি যুক্ত ভার্বটাকে যখন আমি নাউন হিসেবে ব্যবহার করি বাক্যে, সাবজেক্ট অথবা অবজেক্ট আকারে, তখন সেটাকে বলা হবে জেরান্ড। বোঝা গেল? যেমন ধরো যদি বলি ড্রাইভিং ইন রেইন ইজ ভেরি রিস্কি, ইজ ভেরি রিস্কি। ধরো বললাম ড্রাইভিং ইন রেইন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানোটা ইজ ভেরি রিস্কি,
খুব ঝুঁকিপূর্ণ। এখানে আমি ড্রাইভিংটা কেন ব্যবহার করেছি? এখানে ড্রাইভিংটা ব্যবহার করেছি নাউন হিসাবে এবং সাবজেক্ট করে দিয়ে। হলো? তাহলে এই একই তো ড্রাইভিং, এই আলাদা কিছু আছে নাকি? এখানে ছিল টেন্সের জন্য পাস্ট, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি লাগিয়েছিলাম, সেই একই ভার্বের সাথে আইএনজি লাগানো জিনিস আমি এখানে করে দিয়েছি কি সাবজেক্ট, এবং সেটা নাউন। তখন হয়ে গেছে ওটা জেরান্ড। ক্লিয়ার? এবার বোঝা যাচ্ছে? এবার ধর এটা কি আমি অবজেক্ট যদি করি, যদি বলি মাই ফাদার does not driving, yes, sorry, does not like ড্রাইভিং। এখানে ড্রাইভিংটা কি করেছি? এখানেও ড্রাইভিংটা নাউন কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে গেছে, অতএব এটা জেরান্ড। হলো? জেরান্ড তোমাদের সাধারণত বাক্য করতে দেবে না, শূন্যস্থান দেবে, শূন্যস্থান পূরণ করতে দেবে। ব্যাটা বোঝা গেল? বা কোনো বাক্য তোমাদের ওরকম দেবে না, তোমরা কি 7 তো 7-এ জেরান্ড লিখতে দেয় না, শূন্যস্থান পূরণ করতে দেয়। বিষয়টা বুঝে নাও জেরান্ডটা কি জিনিস। তাহলে জেরান্ডটা ক্লিয়ার হয়ে গেল। জেরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে, আবার বলছি, জেরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমরা সেই আইএনজি যুক্ত ভার্বটাকে নাউন হিসেবে ব্যবহার করি বাক্যে, সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, তখন হচ্ছে সেটা জেরান্ড। এই উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারে। উদাহরণটা লিখে নাও, দরকার হয় একটা উদাহরণ লিখে নাও। এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু কি, এটা হচ্ছে মেন ভার্ব বাক্যের, এটা হচ্ছে মেন ভার্ব। আর এটা কি হয়ে গেছে? এখানে হয়ে গেছে এটা নাউন সাবজেক্ট আকারে। আর এখানেও কি হয়ে গেছে? এটা নাউন কিন্তু এটা অবজেক্ট আকারে আছে, অবজেক্ট আকারে আছে, কারণ এটাই তো বাক্যের সাবজেক্ট। এখানে যদি সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে দেয়, ড্রাইভিং ইন রেইন ইজ ভেরি রিস্কি, সাবজেক্ট কোনটা কি করবে? ড্রাইভিংটাই সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, তাই তো? এবার এই বাক্যটাই যদি বলা হয় যে সাবজেক্ট কোনটা, এই বাক্যটায় মাই ফাদারটা সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট হলো। আর তাহলে ড্রাইভিংটা কিসের মধ্যে পড়লো? প্রেডিকেটের মধ্যে পড়লো, মানে অবজেক্টের মধ্যে পড়ে গেল। ব্যাটা বোঝা গেল? এটা উদাহরণটা লিখে নাও, দরকার হয় তাহলে পরে পেয়ে যাবে। আর পরেও লিখতে পারো, আমি তো এটা দিয়ে দেবো, পরে দেখেও লিখে নিতে পারো। হলো? তাহলে জেরান্ড সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? জেরান্ড সম্বন্ধে কারো কোনো প্রশ্ন বলো থাকলে, যদি কোনো প্রশ্ন মনে আসে। কি লিখবে? লিখছো তো নাকি? আচ্ছা, তাহলে জেরান্ড হয়ে গেল। এবার আমাদের নন ফাইনাইটের কটা অংশ ছিল? জেরান্ড, তারপর ইনফাইনাইট, জেরান্ড, পার্টিসিপল। ইনফাইনাইট আমরা শিখেছিলাম, জেরান্ড করলাম। ইনফাইনাইটের প্রয়োগটা সব থেকে বেশি বাক্যের মধ্যে, আমাদের বলতে বা লিখতে গেলে সব থেকে বেশি কাজ চলে আসে। জেরান্ডেরও প্রয়োগ আছে, জেরান্ডের প্রয়োগ নেই সেটা বলা যাবে না, জেরান্ডেরও প্রচুর প্রয়োগ রয়েছে। এই কথাগুলো তো আমরা বলি, ঠিক আছে? যেমন যে সুইমিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, আই লাইক সুইমিং, হলো? তারপর যা সুইমিং, ড্রাইভিংয়ে যেগুলো বললাম, দুটো আপাতত উদাহরণ মাথায় এলো, দুটোই লেখালাম। এবার আছে ব্যাপারটা, এবার আসে কি, এবার আসে পার্টিসিপল। এবার আসে পার্টিসিপল। পার্টিসিপলের কটা অংশ? এবার আসে পার্টিসিপল। পার্টিসিপলের কটা অংশ? যেমন জেরান্ড, ইনফাইনাইট একটা একটা করেই, পার্টিসিপলের 3টে অংশ। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা পারফেক্ট। পার্টিসিপলের মধ্যে 3টে পার্টিসিপল আছে, এই 3টে ভাগ আছে। এই দুটো তোমরা শিখেছো, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল তোমরা শিখেছো, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপল একটা ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট টেন্সে আছে না ব্যবহার, ওগুলোও কিন্তু পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল। এবার ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে যে মানে পার্টিসিপলটা ব্যবহার হয় পারফেক্টের, সেটা কিন্তু বাক্যকে সম্পূর্ণ করে, সেটা কিন্তু নন ফাইনাইটের মধ্যে যায় না। হলো? নন ফাইনাইট কখন বলি আমরা? নন ফাইনাইট বলি যখন একই জিনিসের আরেক রকমভাবে ব্যবহার হয় কিন্তু বাক্যটা কমপ্লিট করতে পারি না, তখন সেটাকে আমরা নন ফাইনাইট বলি। বাট বোঝা গেল? এই ধরো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি বাক্যে কীভাবে ব্যবহার হয়? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়, এটা কি তোমাদের করানো হয়েছিল যে একটা কাজ করে আরেকটা কাজ করা বাক্যের? টেন্সের সময় করা হয়েছিল, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল, ওটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরো, মানে কি প্রেজেন্ট পার্টিসিপল? মানে
এখানেও ভার্বের সাথে আইএনজি লাগিয়ে অনেক সময় বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। যেমন ধরো সিইং এ স্নেক, she screamed. Seeing a snake, she screamed. বিষয়টা দেখো, এই বাক্যটা কোন টেন্সে আছে? মেন বাক্যটা আছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ এটা হচ্ছে মূল ভার্ব স্ক্রিমড হলো। এখানে কি বাক্যের এখানে এটা মানে কোন টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে স্ক্রিমটা? পাস্ট ইনডিফিনাইটে, কারণ কোনো সাহায্যকারী ক্রিয়াই তো নেই, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম লিখেছি হলো। তাহলে এটা আছে কোন টেন্সে? এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ক্লিয়ার? কিন্তু এখানে আমি একটা আবার ভার্ব লিখে বসে আছি সিইং। কেন? কারণটা হচ্ছে আমরা বাংলায় একটা কথা বলি, দেখবে বাংলায় আমরা বলি একটা কাজ করে যখন আরেকটা কাজ করা। একটা সাপ দেখে ও চিৎকার করে উঠলো, একটা সাপ দেখে ও চিৎকার করে উঠলো। এই যে একটা সাপ দেখিয়া, মানে এখানে দুটো কাজ হয়েছে, কিন্তু প্রথম কথা ও সাপ দেখেছে আবার চিৎকারও করেছে, বোঝা গেল? সাপ দেখেছে তারপর চিৎকার করেছে। তাহলে প্রথম যে কাজটা ঘটেছে, যে কাজটার জন্য আরেকটা কাজ ঘটলো, প্রথম যে কাজটা করেছে সেটা কি? সেটা হচ্ছে এই যে সিইং। এবার এই বাক্যটাকে আমি ভেঙে লিখতে পারতাম, শি স এ স্নেক দেন শি স্ক্রিমড। সে একটা সাপ দেখলো তারপর সে চিৎকার করে উঠলো, হলো। আমি এভাবে লিখতেই পারতাম, কিন্তু বাক্যটাকে আমি ছোট করেছি একটু, যে একটা সাপ দেখে ও চিৎকার করে উঠলো। তাহলে সিইং এ স্নেক এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন? আমি যদি এইটুকখানি বলে দিই বা এইটুকখানি ধর বললাম, বাকিটা বললাম না, বাক্যের যে মূল অংশ, বাক্যের মূল অংশ কিন্তু এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? এইটা কি? এটা তো পাস্ট ইনডিফিনাইট টেন্স, সি স্ক্রিমড। আমি এইটুকখানি একটা বাক্য লিখতেই পারি, অন্য কোনো কথার পরিপ্রেক্ষিতে না বলতেই পারি সি স্ক্রিম, সে চিৎকার করে উঠলো। তাহলে এই অংশটা কি? এই যে এতটা আমি যদি এদিকটা ঢেকে দিই, তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। এবার যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, ধরো এইটুকখানি লিখলাম সিইং এ স্নেক, একটা সাপ দেখে, বাক্য শেষ হলো? মনে হচ্ছে না কিছু বাকি আছে আরো? একটা সাপ দেখে কি অজ্ঞান হয়ে গেল? কি হলো? ব্যাপারটা বোঝা গেল? তো বাক্যটা কমপ্লিট হলো না। ওই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নন ফাইনাইটের অংশ এবং এটা পার্টিসিপল, বোঝা গেল? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি লাগানো হয়। ওই যে যেমন বললাম না, ভার্বের সাথে আইএনজি লাগিয়ে জেরান্ড করছিলাম, কিন্তু জেরান্ড ওখানে কী করছিলাম? ওটা একটা নাউন হচ্ছিল, নাউন। এটা কি নাউন? সিইং এটা কি নাউন? এটা নাউন নয়, কিন্তু এটা বোঝাই যাচ্ছে একটা ভার্ব, হলো। তো সিইং এ স্নেক এইটুকু যদি বলে বসে থাকি, বাক্যটা সম্পূর্ণ হলো না, তার মানে চলে গেল নন ফাইনাইটের মধ্যে, হলো। আবার যেমন ধরো যদি বলি রিটার্নিং ফ্রম স্কুল, I shall go to your house today. ধরো রিটার্নিং ফ্রম স্কুল, আই শ্যাল গো টু ইউর হাউস টুডে। আজকে স্কুল থেকে ফিরে আমি তোমার বাড়িতে যাব, হলো। এখানে কটা ভার্ব আছে? দুটো ভার্ব আছে, একটা রিটার্নিং আর একটা হচ্ছে এই শ্যাল গো, মানে গো আছে সঙ্গে শ্যাল আছে, হলো। এবার দেখো এখানে বাক্যের মূল অংশ কোনটা? বাক্যের মূল অংশ হচ্ছে আই শ্যাল গো টু ইউর হোম টুডে বা হাউস টুডে, আজ আমি তোমাদের বাড়িতে যাব। এটা কিন্তু একটা বাক্য, আমি যদি এটাকে নাও লিখতাম, এটা কিন্তু আমি লিখতেই পারতাম, তাই তো? তাহলে এটা হচ্ছে বাক্যের একটা সমাপিকা অংশ, এটা কিন্তু বাক্যের একটা সমাপিকা অংশ, এটা কিন্তু সমাপিকা ফাইনাইট ভার্ব, কারণ বাক্যকে শেষ করে রেখেছে, কিন্তু বাক্য কিন্তু ওই শেষ করেছে, হলো। আর এটা কি? এই অংশটা কি আছে? রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে, এই অংশটা আছে নন ফাইনাইট, কিন্তু বাক্য কিন্তু কমপ্লিট হলো না। যদি আমি এটুক বলে বসে থাকি রিটার্নিং ফ্রম স্কুল, বাক্যটা কিন্তু কমপ্লিট হবে না, হবে? তাহলে এটা কি আছে বাক্যের? এটা হচ্ছে বাক্যের নন ফাইনাইট পার্ট, বাক্যের নন ফাইনাইট পার্ট। এবার এটাকে কি করেছি? ভার্বের সাথে আইএনজি লাগিয়েছি, একটা ভার্ব, কারণ দুটো কাজ হবে। প্রথম কথা হচ্ছে আমি স্কুল থেকে ফিরবো, তারপর আমি তোমাদের বাড়িতে যাব। তাহলে আমার প্রথম কোন কাজটা হবে? স্কুল থেকে ফেরাটা। আমি বাক্যটাকে ভেঙে বলতেই পারতাম, আই শ্যাল রিটার্ন ফ্রম স্কুল, ফুল স্টপ, দেন আই উইল গো টু ইউর হাউস বা হোম, তারপর আমি তোমাদের বাড়িতে যাব।
হলো অ্যাট ফার্স্ট আই শ্যাল রিটার্ন ফ্রম স্কুল, প্রথমে আমি স্কুল থেকে বাড়ি ফিরবো, দেন ফুল স্টপ দিয়ে দিলাম, দেন আই শ্যাল গো টু ইয়োর হোম, তারপর আমি তোমাদের বাড়িতে যাব। হলো সেই বাক্যটাকে আমি ছোট করেছি কি করে, একটা পার্টিসিপল ব্যবহার করে ফেলেছি, ওই ভার্বটাকেই কি করেছি, পার্টিসিপল করে দিয়েছি। তাহলে হয়ে গেল রিটার্নিং ফ্রম স্কুল আই শ্যাল গো টু ইয়োর হাউস টুডে। এটা আমি তোমাদের শিখিয়েছিলাম টেন্স করানোর সময় অন্যভাবে, তাই তো? তখন আমি বলিনি যে এইটা প্রেজেন্ট পার্টিসিপলের অংশ, এটা যে একটা নন ফাইনাইটের অংশ প্রেজেন্ট পার্টিসিপল, আমি কিন্তু সেটা বলিনি, তাই তো? তাহলে ব্যাপারটা বোঝা গেল। যখন দুটো কাজ হয়, যখন দুটো কাজ আমরা পরপর করি, একটা কাজ সম্পূর্ণ করে আরেকটা কাজ করি, তখন প্রথম যে কাজটা হয় সেই কাজটাকে আইএনজি দিয়ে প্রথমেই লিখে দেওয়া যায়। ভালো করে বোঝো, আবার বলি, এদিকে শোন, ধ্যান দে। যখন দুটো কাজ আমরা পরপর করি, মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ করব, ব্যাপারটা বোঝা গেল? একটা কাজ শেষ করে আরেকটা কাজ করব। টিউশন থেকে ফিরে আজ আমি একটা সাইকেল কিনতে যাব। টিউশন থেকে ফিরে, রিটার্নিং ফ্রম টিউশন, হলো আই শ্যাল গো টু বাই এ সাইকেল টুডে, আজ আমি একটা সাইকেল কিনতে যাব। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে দুটো কাজ হবে, এক আমি টিউশন থেকে ফিরবো প্রথমে, তারপর আমি একটা সাইকেল কিনতে যাব। এই বাক্যটিকে আমি যখন জুড়ছি তখন একটু ছোট করছি জিনিসটাকে। টিউশন থেকে ফিরে যদি এইটুক বলে বসে থাকি তাহলে বাক্যটা কমপ্লিট হবে না, তার মানে এটা চলে গেল নন ফাইনাইটের অংশ। হলো, আর এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্বের সঙ্গে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে তো আইএনজি লাগিয়েছি, অতএব এটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এবার এটা আরেকভাবে মনে রাখো, সেটা হচ্ছে যখন দুটো কাজ পরপর অনুষ্ঠিত হয়, একটা কাজ শেষ করে আরেকটা কাজ যখন আমরা করি, তখন বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রথম যে কাজটা হয় সেই কাজটাকে আমরা সেই ভার্বটাকে আইএনজি দিয়ে প্রথমেই লিখে দিতে পারি। হলো, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল এবং সেটা নন ফাইনাইটের অংশ হয়ে যায়। বোঝা গেল এই পর্যন্ত? না বোঝা গেল না? ক্লিয়ার? এটার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। হলো, যদি লেখার থাকে লিখে নাও, বা এগুলো তোমরা করেছো আগে, এটা করানো হয়নি তোমাদের, মনে করানো হয়নি, এটাকে করানো হয়নি। লিখবে, এটা লিখবে, এটা কি লিখবি না মুছে দেবো? হ্যাঁ, লেখ। আচ্ছা, আরেকটা জিনিস বুঝে নাও প্রেজেন্ট পার্টিসিপেলের আরেকটা জিনিস বুঝে নাও, তখন বলতে ভুলে গেলাম, যে অনেক সময় তোমাদের কোশ্চেন ব্যাংকে আসে এরকম যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে, দেখ এই জিনিসগুলো একটু তো, এগুলো কি, এগুলো সব বিভিন্ন টুকরো টুকরো ভাগ, তো এগুলো একটু তো জটিল লাগবে, এখন আস্তে 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 প্রয়োগগুলো শিখে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে অনেক সময় বলে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো। সেটা কি? যেমন ধরো, অ্যাডজেক্টিভ কাকে বলে জানা আছে, মনে আছে? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায়, তাই তো? অ্যাডজেক্টিভ কাকে বলে? ইংরেজিতে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় তাদের বলা হয় কি? অ্যাডজেক্টিভ। যেমন এই ধরো একই জিনিস, এই ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অ্যাকচুয়ালি আইএনজি তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গেই হয়, অন্য কোনো ফর্মের সঙ্গে তো হয় না, পাস্ট ফর্মের সঙ্গে হয়। ওয়েন্টিং হবে, ওয়েন্টিং হবে না। বা ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ডানিং হবে, ডিডিং, ডানিং, এরকম হবে না। ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের সঙ্গে কি হয়? আইএনজি যোগ হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। তো এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি লাগিয়ে অনেক সময় সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো যদি বলা হয় ডোন্ট বোর্ড, অন এ রানিং ট্রেন, ডোন্ট বোর্ড অন এ রানিং ট্রেন, ঠিক আছে? একটা চলন্ত ট্রেনে উঠো না কখনো। রানিং ট্রেন হতে পারে, রানিং বাস হতে পারে, চলন্ত ট্রেন, বাসে উঠো না। এখানে যে রানিংটা কি করতে ব্যবহার করা হয়েছে? এটা তো ভার্বটা একটা, এটা ভার্বটা একটা, এই ভার্বটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? আইএনজি লাগিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রেনটার সম্বন্ধে বলা হয়েছে রানিং ট্রেন, চলন্ত ট্রেন। ট্রেনটা কীরকম না? চলন্ত। এখানে এটা কী হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। হলো, তাহলে এটাও কিন্তু অনেক সময় বলা হয় যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো, তখন এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ এটা ট্রেন সম্বন্ধে বলেছে। এটা অনেক সময় দেয়, কোশ্চেন ব্যাংকে দেখেছি যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলকে
অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করো। হলো? তাহলে এটা হলো কি অ্যাডজেক্টিভ, কারণ এখানে কি কার সম্বন্ধে বলেছে, এখানে এটা এই ট্রেনটা সম্বন্ধে বলেছে। হলো? বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের একটা প্রয়োগ তো তোরা জানিস, সেটা কি কি? সে কি পাস্ট পার্টিসিপলের একটা প্রয়োগ, সেটা হলো এই ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, সেটা তো টেন্সের জন্য। কিন্তু নন ফাইনাইট হিসেবে কীভাবে ব্যবহার করা হয়? নন ফাইনাইট হিসেবে ব্যবহার করা হয় এই যে এই পাস্ট পার্টিসিপলকে, সেই একই প্রেজেন্ট পার্টিসিপল কি বললাম, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে ভার্বের, এই পাস্ট পার্টিসিপল ফর্মকেও ভার্বের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো যদি বলা হয় শি ইজ এ ট্রেন্ড নার্স বা ডক্টর, যদি বলি শি ইজ এ ট্রেন্ড নার্স অথবা ডক্টর, এই ট্রেন্ড কথাটা কি? এটা কিন্তু ভার্ব, TRAIN, ট্রেন মানে কি? শিক্ষা দেওয়া, প্রশিক্ষিত করা। তার সঙ্গে ইডি লাগিয়ে এটা কী হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা কেন ব্যবহার হয়েছে? এখানে কি টেন্স হিসেবে ব্যবহার হয়েছে? টেন্স হিসেবে ব্যবহার। এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলো বাক্যটা? কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস? ইজ আছে, ভার্বের সাথে আইএনজি লাগানো আছে কোথাও? প্রেজেন্ট ইজ থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট, অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি। তুই ইজ দেখলেই বলে দিলি। অ্যামিজার কি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসই ব্যবহার করা? যেমন ধর যদি বলা হয় যে ইউ আর এ স্টুডেন্ট, তুই একজন স্টুডেন্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর আছে বলে কোন টেন্স? ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কারণ এই বললাম না, এই যে অক্সিলারি ভার্বগুলো যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এগুলোর তো মেন ভার্ব হিসেবেও ব্যবহার আছে। শুধু তো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার না, তো মেন ভার্ব হিসেবেও ব্যবহার হয় নাকি রনক? মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে এই যে বলছে শি ইজ এ ট্রেন্ড নার্স অথবা ডক্টর, এটা আছে কোন টেন্সে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। প্রেজেন্ট ইনডিফিনাইটে কি আমার ভার্বের পাস্ট পার্টিসিপলের কোনো কাজ আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু লাগিয়েছি তো আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ট্রেন্ড। কি করতে দিয়েছি? এটা দিয়েছি অ্যাডজেক্টিভ হিসাবে। এটা এখানে কি করেছি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি। কারণ এই ট্রেন্ড কথাটা কার সম্বন্ধে বলেছে? এই নার্স বা ডক্টর সম্বন্ধে। যে শি ইজ এ ট্রেন্ড নার্স অথবা ডক্টর, সে একজন প্রশিক্ষিতা সেবিকা অথবা ডাক্তার, তাই তো? তার মানে সে কীরকম সেবিকা? প্রশিক্ষিতা, ট্রেন্ড। হলো? তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। এবং এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, মানে নন ফাইনাইটের অংশ কিন্তু একটা। হলো? ট্রেন্ড নার্স অথবা ডক্টর, এই ডাক্তার বা নার্স সম্বন্ধে বলেছে কে? ট্রেন্ড। ট্রেন্ড কথাটা অ্যাকচুয়ালি এটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। বোঝা গেল? তারপর যদি ধরো বলা হয় ডোন্ট ইট এনি রোটেন ফ্রুট। ডোন্ট ইট এনি রোটেন ফ্রুট মানে কি? মানে কোনো পচা ফল খেও না, যে কোনো নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া ফল খেও না। এটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, কারণ ডু এর ব্যবহার করা হয়েছে। ডোন্ট মানে কি? ডু নট। তো ডু কোথায় ব্যবহার করবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আবার ভার্বের কি করেছি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে দিয়ে বসে আছি। এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কোনো কাজ আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে? নেই। তাহলে এটা কী হিসাবে ব্যবহার হয়েছে? এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এটা ফল সম্বন্ধে বলেছে। পচা ফল খেও না, নষ্ট হয়ে যাওয়া ফল বা রোটেন, এনি যে কোনো নষ্ট হয়ে যাওয়া খাবার, বিশেষ করে নষ্ট হয়ে যাওয়া ফল খেতে নেই। তো নষ্ট হয়ে যাওয়া ফল খেও না, এটা একটা কি? এটা একটা কি বাক্য আছে? এই বাক্যটা আছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ নয়, আদেশ হতে পারে, উপদেশও হতে পারে। বাক্যটা দুভাবেই বলা যায়, উপদেশ সূচক বাক্য হিসেবে বলা যায়, আদেশ সূচক বাক্য হিসেবে বলা যায়।
কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপেলের কোনো কাজই নেই, কিন্তু লেখা হয়েছে কেন? কারণ অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ এইটা তো একটা নাউন। ফ্রুটটা কি? ফ্রুটটা একটা কমন নাউন। তাহলে সে নাউন সম্বন্ধে বলেছে, ফল সম্বন্ধে বলেছে। ফলটা কীরকম? না নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া ফল খেও না। অতএব এটা হলো পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। অতএব এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল নন ফাইনাইটের একটা অংশ। জটিল লাগছে? একটু জটিল লাগবে, আস্তে আস্তে তো অভ্যাস হয়ে যাবে। কারণ পুরো স্ট্রাকচারটা সম্বন্ধে যদি বলা দরকার, আজকে আমি মোরালটাই করাতাম, আজকে অনেকে আসেনি, মোরালটা সবার জানা দরকার। ব্যাটা বোঝা গেল? ওই জন্য আমি এইটা বলে দিচ্ছি, এই একটা অংশ ক্লিয়ার করে রাখছি। হলো? এই পর্যন্ত বুঝতে পেরেছ? বুঝতে পারো নাই? গান নাচ্ছ? যাও দেখো, বিষয়টা তোমরা 7-এ পরে একটু জটিল হবে তোমাদের কাছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যত ক্লাস বাড়তে থাকবে। এগুলো যখনই কোশ্চেন ব্যাংকে একটা একটা করে উদাহরণ পাবে, লিখবে, তখন দেখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন মাথায় চলে আসবে। যখন দেখবে কোশ্চেন ব্যাংকে করতে দিয়েছে, তখন দেখবে কী হবে, এই জিনিসগুলো মনে পড়ে যাবে অনেকেরই। এটাই চরন্ত ছিল, তাহলে এটাই ভাবে হবে। হলো? তার মানে অ্যাকচুয়ালি আমাদের জানতে হয় কোনটা, ইনফাইনাইটটা জানতে হয়, জেরানটা খুব কাজে লাগে। আর এগুলো আমাদের এমনি কথা বলতে গেলে আমরা বলি, কিন্তু না জেনে বলি, না জেনে বলে ফেলি। আমরা জানি না যে কী ব্যবহার করছি, কিন্তু বলে ফেলি আমরা। এই কথাগুলো তো আমরা বলি, সি ইজ এ ট্রেন্ড নার্স, ডক্টর, যা সি ইজ এ ট্রেন্ড ড্রাইভার, পাইলট, যা খুশি হতে পারে। ডোন্ট ইট এনি রোটেন ফুড, যে কোনো পচা খাবার, নষ্ট হয়ে যাওয়া খাবার খেও না, ঠিক আছে? তারপর আবার যেমন ধরো বলা হয় ডোন্ট ক্রাই ওভার স্পয়েলড মিল্ক, ডোন্ট ক্রাই ওভার স্পয়েলড মিল্ক। এটা কি? এটা একটা প্রবাদ, মানে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। এটা একটা প্রবাদ, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। অ্যাকচুয়ালি কি বলা হয়? ডোন্ট ক্রাই ওভার স্পয়েলড মিল্ক, মানে যে দুধটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে কী হবে, আর কান্নাকাটি করেই বা কী হবে? মানে কি? মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। এটা একটা প্রবাদ, ব্যাপার বোঝা গেল? তাহলে এখানে কি করা হয়েছে? এটাও তো একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ডোন্ট ব্যবহার করেছি, কিন্তু এখানে কি করা হয়েছে? স্পয়েলড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে কেন? অ্যাডজেক্টিভ হিসেবে এই মিল্কের সম্বন্ধে বলা হয়েছে। হলো? তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এটা নন ফাইনাইট ফর্ম, ভার্বের নন ফাইনাইট ফর্ম। এটা আমি যদি এই পর্যন্ত বলতাম ডোন্ট ক্রাই ওভার স্পয়েলড, যদি না দিতাম এটা মিল্কটা, কী হতো? ডোন্ট ক্রাই ওভার স্পয়েলড, ডোন্ট ইট এনি রোটেন বলে দিয়ে থেমে রইলাম, হবে? হবে না, বাক্যটা শেষ হবে না। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু সাধারণত দেখা যায় কি, আমরা যখন ফাইনাইট ভার্বটা বলে দিই তখন বাক্যটা শেষ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু হবে না, এখানে নন ফাইনাইট হয়ে আছে, ওই জন্য বাক্যটা তুমি শেষ করতে পারবে না ওইটুকু বলে। হলো? তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ এটা ভার্বের কেন পার্টিসিপল বলা হয়? পাস্ট পার্টিসিপল কেন বলছে? কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো এটা, এগুলো তো সব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা ব্যবহার করা হয়েছে নন ফাইনাইট হিসেবে, ভার্ব হিসেবে নয়, অ্যাডজেক্টিভ হিসেবে। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব। হলো? আর রইল গিয়ে পারফেক্ট পার্টিসিপল, আর একটা রইল পারফেক্ট পার্টিসিপল। এটা তোমাদের পক্ষে একটু জটিলই, কিন্তু যেহেতু বলা হচ্ছে সেহেতু বলেই দিই আমি। পারফেক্ট পার্টিসিপলটা কী হয়? পারফেক্ট পার্টিসিপলের বাক্য হ্যাভিং দিয়ে শুরু হয়, হ্যাভিং, এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়। যেমন ধর যদি বলি হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং। ওই যে আবার বললাম এটা তোমাদের পক্ষে একটু টাফ, কিন্তু যেহেতু বলা শুরু হয়েছে একটা অংশ আমি ক্লিয়ার করে নিচ্ছি। উদাহরণটা লিখে রাখো, পরে ব্যাপারটা বুঝতে পারবে ঠিক আস্তে আস্তে, ক্লাস বাড়বে ব্যাপারটা বুঝতে পারবে। কারণ এই ধরনের বাক্য যখন তোমাদের সামনে আসবে, অনেক জায়গাতেই বাক্য আসবে এই ধরনের বাক্য, বিভিন্ন ইংরেজি বইয়ে যে পাঠ্য বই পুস্তকে যে গল্পগুলো আছে তার মধ্যে চলে আসবে। অনেক সময় অনেক জায়গায় রাইটিংয়ের সময় এরকম এই জিনিসগুলো চলে আসবে, লেখা দেখতে পাবে, তখন আমরা বুঝতে পারবে না যে কী আছে। তখন একটা জিনিস মনে পড়ে যাবে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ধরো হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং দে উইল বি,
ধরো হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং দে উইল বি গুড ডক্টরস। ট্রেনিং শেষ করার পর তারা ভালো ডাক্তার তৈরি হবে। হলো হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং, তাদের ট্রেনিং শেষ করার পর তারা ভালো ডাক্তার তৈরি হবে। এবার বলবে এই হ্যাভিংটা দিয়ে কি লেখার খুব দরকারই আছে বাক্যটা? না, বাক্যটা অন্যভাবেও লেখা যায়। হ্যাভিং দেওয়ারই দরকার না, সোজা আমরা প্রেজেন্ট পার্টিসিপল লিখতে পারতাম। ফিনিশিং দেয়ার ট্রেনিং, একটা কাজ করা একটা কাজ করা করতেই পারতাম। ফিনিশিং দেয়ার ট্রেনিং দে উইল বি গুড ডক্টর, তাদের ট্রেনিং শেষ করার পর তারা ভালো ডাক্তার তৈরি হবে, করতেই পারতাম। বলতে তাহলে এটার কী প্রয়োজন আছে? এটা একটা জিনিস, এটা একটা অংশ বা মানে গ্রামারের, ইংরাজি গ্রামারের, এভাবেও বলে অনেকে কথা। বাট বোঝা গেল এই যে হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং দে উইল বি গুড ডক্টরস, তাদের ট্রেনিংটা শেষ করার পর তারা ভালো ডাক্তার হবে, বাক্যটা কি এভাবে বলার খুব দরকার নেই, কিন্তু অনেকে বলে। তখন আমরা বুঝে পাই না যে কেসটা কি হলো। আসলে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই যে অংশটা আছে হ্যাভিং ফিনিশড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? এই দেখো এই যে হ্যাভ কথাটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে ধরো, মেন ভার্ব নয়, হ্যাভ কথাকে যে অক্সিলারি ভার্ব হিসেবে ধরো, এটা কোথায় ব্যবহার হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। তার মানে এটা একটা পারফেক্টের অংশ, পারফেক্টের অংশ তো। আর এটাকে কি করা আছে? ফিনিশড কথাটা, এখানে ফিনিশড কথাটা কি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, কিন্তু এটা কি হয়েছে? এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে একটা পারফেক্টের অংশ রয়েছে, আবার একটা নন ফাইনাইট ভার্বের অংশ রয়েছে। হলো দুটোকে মিলে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বাক্যটাকে যে আমাকে এভাবে বলতেই হতো তার কোনো কথা নেই। আমি বাক্যটাকে ভেঙেও বলতে পারি, বা আমরা প্রেজেন্ট পার্টিসিপলে বলতে পারি। সবথেকে সহজ যেটা হয় আমাদের, যেটা বলছিলাম না, ওই রিটার্নিং ফ্রম স্কুল, টুডে আই উইল গো টু ইউর হোম। স্কুল থেকে ফিরে আমি তোমার বাড়িতে যাব বা তোমাদের বাড়িতে যাব, ওটা কি করেছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল। ওটা আমাদের কাছে সোজা, কারণ আমরা প্র্যাকটিস করেছি ওটা, তাই তো সহজ। এটাকে ওরমভাবে করা যায়। এই হ্যাভিং বাদ পারফেক্ট পার্টিসিপলের কাছে চুলে তুই তোরটা নিয়ে যা, সোজা ফিনিশিং দিয়ে লিখবো। ফিনিশিং দেয়ার ট্রেনিং দে উইল বি গুড ডক্টরস। হ্যাঁ, বাক্যটা তাও হবে, ওটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আর যখনই একটা হ্যাভিং জুড়ে দিয়ে বসে আছি, হ্যাভিং এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন সেটা হয়ে গেছে পারফেক্ট পার্টিসিপল। মানেটা সেই একই। বুঝলি? তাহলে বলার কি দরকার এত কঠিন করে? আমি কি করে বলবো? আছে নিয়মের মধ্যে। অনেকে বলে দেখবে যারা ইংরেজিতে কথা বলে, স্পোকেন ইংলিশে যখন কথা বলে, তোমরা এই খেলা টেলা দেখো, যারা একটু মানে বা ইংরাজি যদি কমেন্ট্রি শোনো, দেখবে এই ধরনের কথাগুলো বলে অনেক। কারণ ওটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আরেকটু ভালো, একটু কথাটাকে মডারেট করে বলা, শুনতে ভালো লাগা, বা নিজের কোয়ালিটিটা ঠিকঠাক রাখা, কথা বলার কোয়ালিটিটা, সেই অর্থে ব্যবহার করা হয়। বড় বোঝা গেল? নচেত আমরা সোজা করেও জিনিসটাকে বলতে পারি, বাক্য ভেঙেও বলতে পারি। দে উইল কমপ্লিট দেয়ার ট্রেনিং, তারা তাদের ট্রেনিংটা কমপ্লিট করবে। আফটার দ্যাট দে উইল বি গুড ডক্টরস, তারপর তারা ভালো ডাক্তার হবে। এভাবে বলতে পারতাম, আমাদের কাছে সহজ, যেটা আমরা মানে ভেঙে বলতে পারবো সেভাবে বলতে পারো। এটা জাস্ট জানার জন্য, শেখানোর জন্য বলে দিলাম যে কি বলা হয়। এটার আর বেশি উদাহরণ লিখছি না, কারণ তোমাদের মাথার মধ্যে যাবে না এটা। ব্যাটা বোঝা গেল? এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই আমরা কমপ্লিট করলাম পুরো নন ফাইনাইটের অংশটা। বোঝা গেল? নন ফাইনাইট অংশটা। এরপর যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন থাকে করো, আর এরপর দিন আমরা মোরালটা করবো, কারণ সবাই আসবে যখন মোরালটা করবো। কারণ মোরালটা সবাইকে না বলে দিলে মুশকিল আছে। মোরাল কেন, মোরাল কি করতে শিখতে হয়, কারণ মোরাল শিখলে অনেক বাক্য বলা খুব ইজি হয়ে যায়। অনেক বড় বড় বাক্যকে ছোট করে ফেলা যায় মোরাল দিয়ে। বড় বোঝা গেল? তাহলে আজ সে মোরালটা পরের দিন হবে। আজকে বলো এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, আগে তাহলে যদি কোনো সমস্যা থাকে বলে নাও।